আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জেনেছেন দ্য নিউ ইয়র্ক টাইমস। দ্য নিউ ইয়র্ক টাইমস হচ্ছে আমেরিকার একটি গণমাধ্যম, যেটার অনেক বয়স হয়েছে, প্রায় 200 বছর বয়স হয়েছে, যেটার মালিকানা জেফ বেজোস, একজন ধনাঢ্য ব্যক্তি। এটা কয়েক বছর আগে বিক্রি হয়ে গেছে, জেফ বেজোস এটা কিনে নিয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস সারা বিশ্বে বেশ নামকরা, বেশ প্রভাবশালী একটি মিডিয়া। তাদের ম্যাগাজিনটাও বিশ্বে বেশ নামকরা। তারা বিভিন্ন নিউজ করে থাকে, আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তারা নিউজ করে থাকে। তো যে নিউজগুলো হয় সেগুলো নিয়ে অনেক জায়গায় হইচই পড়ে যায়, আলোচনা সমালোচনার বন্যা বয়ে যায়। তো দ্য নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, সিএনএন, রয়টার্স, এএফপি, আন্তর্জাতিক যত মিডিয়ার কথাই বলুন না কেন, এদের আমাদের বাংলাদেশের মানুষ একটা গ্রামের একটা আঞ্চলিক ভাষায় কথা বলে যে রসুনের পাশা এক জায়গায়। তো তারা নিউজগুলো করে থাকে বিভিন্ন বিষয়ে, অনেক ভালো রিপোর্টও করে, ভালো নিউজও করে। তাদের একটা জায়গায় সমস্যা হচ্ছে তাদের আইডিওলজি, তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী। কোনো কোনো ক্ষেত্রে ইসলামিস্টদের পক্ষে কিছু রিপোর্ট যায়। তাদের মৌলিক যে এজেন্ডা, মিশন হচ্ছে তারা ইসলামের বিরোধিতা করা, মুসলিম বিশ্বের বিরুদ্ধে কাজ করা, প্রোপাগান্ডা ছড়ানো, মুসলিম দেশগুলোর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো, এটা হচ্ছে তাদের মৌলিক বেসিক কাজ। যখন আল জাজিরা আন্তর্জাতিক গণমাধ্যম ছিল না, তখন তারা একতরফাভাবে এগুলো করত, সারা বিশ্বের মুসলমানদেরকে বোকা বানাতো, অন্যান্য জাতির লোকদেরকে বোকা বানাতো। বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, সিএনএন, কেবল নিউজ নেটওয়ার্ক বা রয়টার্স, এএফপি, স্কাই নিউজ। স্কাই নিউজের বয়স কত হয়েছে জানি না, তো গার্ডিয়ান, এটারও বয়স হয়েছে অনেক। তো এই যে বিবিসি, রয়টার্স, দ্য নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, এরা একতরফাভাবে এরা কাজ করত ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। মুসলিমদেরকে মেরে ফেলা হতো, সেগুলো তারা ভালোভাবে নিউজ করতো না, মানুষের কাছে তুলে ধরা হতো না। বরং মুসলিমদেরকে জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী, নানান ভাষায় তারা অভিহিত করত। তারা মুসলিমদেরকে সন্ত্রাসী সাজাতো, উগ্রপন্থী সাজাতো। তো যাই হোক, দ্য গার্ডিয়ান সেটাও ইংল্যান্ডের, দ্য বিবিসি ইংল্যান্ডের, অনেক মিডিয়াগুলো ইংল্যান্ডের, নিউ ইয়র্ক টাইমস তো আমেরিকার। তো পাশ্চাত্য দেশের, ওয়েস্টার্ন দেশগুলোর এই নিউজগুলো আমরা বরাবরই দেখে থাকি যে ইসলামের বিরুদ্ধে যায়, কিছু অল্প কিছু নিউজ বাদে। আল জাজিরা যখন মার্কেটে আসছে, বিশ্বে আসছে আন্তর্জাতিক মিডিয়া, তখন তারা এরকম একতরফাভাবে মুসলিমদের বিরুদ্ধে কিছু করতে পারে না, খুব সাবধানে তাদের কাজ করতে হয়। তারপরও তাদের প্রোপাগান্ডা থেমে নেই। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে একটি নিবন্ধ লিখেছে, এটা বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি একটা প্রোপাগান্ডা নেই, বাংলাদেশে উগ্রবাদী, মৌলবাদী ছড়িয়ে গেছে ইত্যাদি। তো এই নিবন্ধটি আপনারা পড়ে দেখবেন, আমি কিছুটা পড়েছি। এটা নিয়ে হইচই পড়েছে বাংলাদেশে। বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকার এটা প্রতিবাদ জানিয়েছে। ইন্টারিম সরকারের কার্যালয় থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে এটা প্রতিবাদ জানানো হয়েছে যে এটা অতি সরলীকরণ, উদ্দেশ্য প্রণোদিত ইত্যাদি, কোট আনকোট। তারা এটা প্রতিবাদ জানিয়েছে, তাদেরকে ধন্যবাদ যে সাথে সাথে এটা প্রতিবাদ জানিয়েছে। এখন দ্য নিউ ইয়র্ক টাইমস কেন এই ধরনের নিবন্ধ লিখলো বাংলাদেশের বিরুদ্ধে, মুসলিম দেশের বিরুদ্ধে? বাইতুল মোকাররমের একটা ছবি দিয়েছে, সেখানে নামাজ পড়া মানুষের ছবি দিয়েছে। বাংলাদেশে আমি পড়ে দেখেছি, সেখানে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে নানান, অনেক লম্বা পড়েছি।
সেখানে শেখ হাসিনা উগ্রবাদীদেরকে, কওমিয়া মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসাদের লোকদেরকে গ্রেফতার করত, আবার তাদেরকে লালনও করত। নানান বিষয় তারা এখানে তুলে ধরেছিল। তো এখানে যারা বাংলাদেশে ভারতীয় এজেন্টরা রয়েছে, যারা ভারতীয় মিশন নিয়ে কাজ করে দেশে বিদেশে, যেরকম বাংলাদেশের একটা ছেলে শাহেদ আলম, সে সাংবাদিক হিসেবে পরিচিত, সে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের কাছে সে রয়্যাল এজেন্ট হিসেবে পরিচিত, এবং এটা বাস্তব সত্য ঘটনা। রিসার্চ অ্যানালাইসিস উইংস, এই RAW, এটার সদস্য সে, এবং ইসকন, যে উগ্রবাদী হিন্দুত্ববাদী একটি সংগঠন, এটার সদস্য, আবার বিরিয়ানি আলম হিসেবে পরিচিত। সে এটাকে শেয়ার দিয়ে বাংলাদেশের ইসলামিস্টদের বিরুদ্ধে নানা ধরনের তিরস্কারমূলক কথা লিখে দিয়েছে তার ফেসবুক স্ট্যাটাসে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে। সে তিরস্কারমূলক ঠাট্টা করে লিখেছে সবজির দাম কমেছে, সেটা নিয়ে নিউ ইয়র্ক টাইমসে নিউজ করেছে। তো এই যে পতিত হাসিনা সরকারের যারা খড়কুটো খাওয়া, যারা অবৈধ সরকার শেখ হাসিনার যারা চেলা চামুন্ডা চামচা, তারা যেরকম বলতেছে যে কি হয়েছে, এতদিনে কোনো উন্নতি হয়নি, আগেই ভালো ছিলাম। তো তখন ইউনূস সরকারের যারা সাপোর্টার, বাংলাদেশি জনগণ, দেশপ্রেমিক, তারা বলছে না যে এটার দাম কমেছে, ওটার দাম কমেছে, সবজির দাম বিগত বছরে এত কমে নাই। তো এটা নিয়ে সে ঠাট্টা করেছে যে সবজির দাম কমেছে, এটা নিয়ে নিউ ইয়র্ক টাইমসে নিউজ করেছে। এরপর এটা সে শেয়ার দিয়েছে নিউ ইয়র্ক টাইমসে, যে মৌলবাদীদের, উগ্রবাদী ইসলামপন্থীদের বিরুদ্ধে যে তারা যে নিবন্ধটি করেছে সেটা সেখানে শেয়ার দিয়েছে। তো দেখেন, এই যে পাশ্চাত্য, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, যদিও তারা কিছু কাজ করে হিউম্যান রাইটস নিয়ে, তারা কিছু কাজ করে যেগুলো ইসলামের কিছু কিছু পক্ষে যায়, মুসলমানদের পক্ষে মাঝে মাঝে যায়। যেরকম হিউম্যান রাইটস নিয়ে তারা কাজ করেছে যেগুলো জামাত ইসলামের লোকদের পক্ষে গিয়েছে, কিন্তু তাদের টোটাল যে কার্যক্রমটা, এটা তো ইসলামের বিরোধিতা। ইউরোপীয় ইউনিয়ন, পাশ্চাত্য, আমেরিকা, এরা তো সবসময় ইসলামের বিরুদ্ধে কাজ করে। আপনারা দেখেছেন যে 111টা এসেছিল 2007 সালের জানুয়ারি মাসে, এটা কিন্তু সেই ইউরোপীয় ইউনিয়ন, USA, ইউনাইটেড নেশনস সম্মিলিত এবং ভারত সকলের মিলে একসাথে ছিল এই মিশনটা। কিভাবে বাংলাদেশে একটি অবৈধ সরকার এনেছিল 111 নামে। এরপর থেকে 17 বছর বাংলাদেশটা ভারতের আগ্রাসনের মধ্যে ছিল, আধিপত্যবাদের মধ্যে ছিল। 5 আগস্ট 2024 বাংলাদেশ মুক্ত হয়েছে। তো এটা এখন তারা অনেকে সহ্য করতে পারে না। কিছু কিছু স্বার্থে ভারতের অতি বাড়াবাড়ির কারণে হয়তো পাশ্চাত্য কিছু দেশ ভারত বিমুখতা দেখিয়েছে। এখনও লন্ডনের লোকজন, ইংল্যান্ডের সরকারের কিছু লোকজন সে পতিত হাসিনার পক্ষে কাজ করে বলে জানা গেছে। তো তাদের মূল যে মিশনটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে করা, ইসলামের বিরোধী শক্তিকে বাংলাদেশে ক্ষমতায় দেখতে পাওয়া। এবং এই যে মাহফুজ আনাম, বাংলাদেশে ভারতীয় এজেন্ট, গুরুত্বপূর্ণ এজেন্ট, ডেইলি স্টার পত্রিকার সম্পাদক, এডিটর, আবুল মনসুর আহমদের ছেলে। তো তিনি তার কন্যা তাহমিমা আনাম, তিনি নিউ ইয়র্ক টাইমসে কলাম লিখেন। একটা ইন্টারভিউতে, মাহফুজ আনামের একটা ইন্টারভিউতে আমি শুনেছি, তিনি বলেছেন যে আমার বড় মেয়ে নিউ ইয়র্ক টাইমসে তার প্রতি মাসে একটা করে আর্টিকেল প্রকাশ হয়, আর নিউ ইয়র্ক টাইমস তাকে কল করে প্রতি মাসে এটা নেয়। যে নিউ ইয়র্ক টাইমসের মতন পত্রিকা, যেখানে আমিও লেখার সুযোগ হয় না কখনো আমার, সেখানে আমার মেয়েকে কল করে তারা সেদে চেয়ে নেয়, কোট আনকোট, প্রতি মাসে একটা আর্টিকেল তার। এখন এই নিউ ইয়র্ক টাইমসে যে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডামূলক যে নিবন্ধটি প্রকাশ করলো, এটা কি তার মেয়ের হাত রয়েছে? একটা সন্দেহ রয়ে গেছে। এবং এই মাহফুজ আনাম সম্প্রতি ভারতীয় ইন্ডিয়ান টুডে যে নিউজে বাংলাদেশের বিরুদ্ধে যে কথা বলেছে, শেখ হাসিনা একজন শক্তিশালী নেত্রী ছিল, সে চলে যাওয়ায় শূন্যতা তৈরি হয়েছে, এটা সেটা কোট আনকোট, কিভাবে সে যে ভারতের একজন এজেন্ট, গুরুত্বপূর্ণ এজেন্ট, সেটা বারবার সে প্রকাশ করছে। 111-এর সময় আপনারা জানেন যে এই 111 সরকার
তার কারণেই এসেছে সেটা সে নিজে প্রকাশ্য বলেছিল, এবং সেটা কোনো লুকোচুরির ব্যাপার না। মাহফুজানা মতিউর রহমানদের তত্ত্বাবধানে অর্গানাইজিংয়ে এই 111 সরকার এসেছিল। ভারতীয় কূটনীতিকরা, ভারতের গোয়েন্দা সংস্থার লোকরা এবং ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, বিউটেনেস মার্কিন রাষ্ট্রদূত, পিনাক রঞ্জন ভারতীয় হাই কমিশনার, তো এরা জাতিসংঘের কিছু লোকজন, এরা সকলে মিলে 111 ঘটিয়েছিল। এই 111-এর মাধ্যমে 17 বছর ভারতের আন্ডারে বাংলাদেশ চলে গিয়েছিল। এখন বাংলাদেশ উদ্ধার হয়েছে ভারতীয় আধিপত্যবাদ থেকে, এটা সহ্য করতে পারছে না এই ভারতের এজেন্টরা এবং পাশ্চাত্যের যারা ইসলাম বিরোধী শক্তি রয়েছে তারা বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়। আর এই প্রোপাগান্ডা যখন ছড়ায় তখন বাংলাদেশের ইন্ডিয়ান এজেন্টরা খুব উৎফুল্লতা প্রকাশ করে। যেরকম এই যে শাহেদ আলম নামের একজন বাটপার তথাকথিত সাংবাদিক, ভারতের এজেন্ট, সে খুব উৎফুল্লতা প্রকাশ করেছে। আমরা এই ধরনের বাংলাদেশ বিরোধী, ইসলাম বিরোধী প্রোপাগান্ডামূলক যে নিবন্ধ, আর্টিকেল, এর চরম নিন্দা জানাই। সে আগের সেই দিন নেই যে যা ছাপিয়ে দেবে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, মুসলিম দেশের বিরুদ্ধে, সেটাই মানুষ খাবে, সেটাই হজম করবে। মানুষ অনেক সচেতন হয়েছে, কিছু অসচেতন মানুষ তো রয়েই গেছে, তারপরও অনেক সচেতন হয়েছে। ইনশাল্লাহ এর দাঁত ভাঙ্গা জবাব দিবে বাংলাদেশের মানুষ। আসসালামু আলাইকুম।